আজকের সকালটা একেবারে অন্যরকম। না আছে কোনো তাড়া, আর মনের মধ্যে আছে জামাই ষষ্ঠী খেতে যাওয়ার একটা অফুরন্ত আনন্দ। কিন্তু এই এত আনন্দের মধ্যেও একটু দুঃখ আছে। কেন বলো তো? অনুষ্ঠানটা জামাইকে ঘিরে হলেও জামাই আজ সকাল সকাল আর কোনোভাবেই শ্বশুরবাড়িতে যেতে পারছে না। আসলে জামাই তো এখন পুরনো হয়ে গেছে, অফিস থেকে ছুটি পায়নি। তোমরা এর মধ্যে অনেকেই জেনে গেছো আমরা 3 বোন। আমরা 2 বোন টুইন, একদম কাছাকাছি থাকি। আর আমার দিদি মানে দিদি ভাই থাকে আয়ারল্যান্ডে। ও কোনো বছরই ষষ্ঠী খেতে আসতে পারে না। আমি ইদানিং চুলে শ্যাম্পু করার পরে চুলে সিরাম না লাগিয়ে এই হেয়ার ক্রিমটা লাগাই, চুলটা বেশ সফট হয়। এবারে বলি, যেটা বলছিলাম, আমরা 2 বোন প্রত্যেক বছর ষষ্ঠীতে একেবারে গান্ডে পিণ্ডে খেতে যাই। এই বছরে রাকেশের জন্য একটু মনটা খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমার বোন, বোনের বর, ওর আবার টুইন 2 মেয়ে, মানে চেরি আর বেরি। আমরাও টুইন, আবার আমার বোনের মেয়েরাও টুইন। তারপরে ঝনক, সবাই মিলে একসাথে গিয়ে খুব মজা করব। কিন্তু রাকেশের জন্য একটু খারাপ লাগবে, তবে কিচ্ছু করার নেই। পরিস্থিতির চাপে পড়ে সব কিছুই আমাদেরকে মেনে নিতে হয়। সবাই আমরা রেডি হয়ে গেছি। ঝনককে ক্রিম মাখানো স্টাইল দেখো, এইভাবে ক্রিম মাখালে না খুব সহজে মাখানো যায়। এবার আমিও রেডি হয়ে গেছি, ওইদিকে রাকেশও রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। সবাই মিলে এবার একসাথে বেরিয়ে পড়ব। রাকেশ অফিসে যাওয়ার সময় আমাকে আর ঝনককে আমার বাপের বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে ড্রপ করে দেবে। স্কুলের সূত্রে প্রত্যেক দিন বাপের বাড়িতে যাই, কিন্তু আজকে বাপের বাড়িতে যাওয়ার আনন্দটা একটু আলাদা। আজকে কিন্তু মনে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছে। গতকাল ওই অত বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশ একেবারে পরিষ্কার, রোদ ঝলমলে, মনটাও ভালো লাগছিল। ওই জন্য মামা বাড়ি বলবো না, দিয়ার বাড়িতে এসেই ঝনক প্রথমেই চলে এলো ঠাকুর ঘরে। ঠাকুরের প্রতি খুব ভক্তি, কিন্তু এসেও খুঁজে পাচ্ছে না দিয়া কোন ঠাকুরের এত পুজো করছে অন্যরকমভাবে। মানে ষষ্ঠী ঠাকুর যে কে সেটাই ও বুঝে উঠতে পারছে না। তারপরে দিয়া অনেক কষ্টে ওকে দেখিয়েছে কোনটা ষষ্ঠী ঠাকুর। তখন ও বুঝতে পারলো যে ওই ঘরটাই নাকি ঠাকুর। তাও ওর মনের মধ্যে অনেক রকম প্রশ্ন। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই জামাই ষষ্ঠীর দিন মা উপোস থাকে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। আর বিয়ের পর থেকে দেখছি কষ্ট করে উপোস থাকার পাশাপাশি তড়িজুত করে এত রান্নাবান্না, তাও টেস্ট না করে। আজকে মা ওয়েট করেছিল আমার জন্য। আসলে আমি এসে মাকে একটু টেস্ট করে হেল্প করে দেবো আর কি। আজকে কিন্তু মায়ের রান্নাঘরে স্পেশাল স্পেশাল আইটেম হতে দেখলাম। এদিকে ইলিশ রানি, ওইদিকে আবার দেখলাম মাটন, মানে একটার পর একটা স্পেশাল আইটেম। মা সেই কোন ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কিছু একেবারে রেডি করে রেখেছে। রান্নাবান্নার জোগাড়, পুজো সব কিছুই হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলেই হয়। আর এই রান্নার গন্ধে আমি তো বারবার রান্নাঘরে এসে উকি ঝুঁকি দিচ্ছি। আর তার সাথে মা তো বলেছে আমাকে টেস্ট করতে। রাকেশ অফিস যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে, তাই আমি একটু সকাল সকাল এসেছি। আর এইদিকে এবার এসে হাজির হয়েছেন চেরি বেরি, মানে আমার বোনরা। সবাই এসে গেছে। এইবারে ঝনকের কত মজা। আজকেও সারাটা দিন কাটাবে চেরি বেরি মোমো মিমি সবার সাথে, আনন্দ করে খেলা করে। পড়াশোনার বালাই নেই। ওরা ঘরে ঢোকার সাথে সাথে মা ওইদিকে রান্নাবান্না ফেলে রেখে তাড়াতাড়ি করে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। জানি না আমরা কখনো এত কষ্ট করতে পারবো কিনা, কিন্তু মায়ের এই পরিশ্রম দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই পাশে দেখো কি অবস্থা, মিষ্টি নিয়ে একেবারে কাড়াকাড়ি লেগে গেছে। মানে বেরি, ঝনকের ছোট্ট বোনটা, 1 প্লেট মিষ্টি দেখে মানে ওর বাবার জন্য মিষ্টি গোছানো হয়েছে, আর ও সমানে বায়না করে যাচ্ছে ও খাবে ওইটা। এরপরে শুরু হলো ষষ্ঠীর অনুষ্ঠান। আর এইখানে বসেও এদের একদমই ভালো লাগছে না, মোটেই পোষায়নি এই জিনিসটা। কিন্তু যেটা নিয়ম সেটা তো করতেই হবে। প্রত্যেক বছর মানে ছোটোবেলা থেকে সেই দেখে আসছি মা এইরকম হলুদ মাখানো সুতো হাতের মধ্যে বেঁধে দিত। এখন দেখো না আমার ছেলেটাকেও কি সুন্দর বেঁধে দিচ্ছে। জামাই ষষ্ঠীর এই রিচুয়ালসগুলো কিন্তু আমার দারুণ লাগে। এই যে পাখা দিয়ে হাওয়া করা, এরকম জলের ছিটে দেওয়া, আশীর্বাদ করা, মিষ্টি সাজিয়ে দেওয়া, বেশ লাগে। কিন্তু মায়ের যখন কষ্ট দেখি, মানে সারাদিন এত পরিশ্রম করতে হয়, তখন মাঝে মাঝে মনে হয় তো এইসব ছাড়ো তো, আর এইসব করতে হবে না, তুমি আমাদেরকে একদিন শুধু খাইয়ে দিও তাহলেই হবে, উপোস থাকতে হবে না এইভাবে সারাটা দিন। এরপরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার ব্যাপার। মানে মাকে দেখছি যত আমি একদম অবাক হয়ে যাচ্ছি। সারাটা দিন একটু রেস্ট না নিয়ে এই গরমের মধ্যে তো রান্না বান্না করা, উপোস থেকে পুজো করে আবার এরকম গুছিয়ে খেতে দেওয়া, না সত্যি এগুলো শুধু মাদের পক্ষেই সম্ভব। মারা বোধ হয় এইরকমই হয়। দিদিভাইয়ের কথাও কিন্তু একদম বলেনি। এরপরে হলো ভার্চুয়ালি দিদিভাইয়ের জামাই ষষ্ঠী। কি আর করা যাবে, অত দূর থেকে আসা সম্ভব না। আর এই যে আরেকজন মূর্তিমান এসে হাজির অফিস থেকে। সন্ধেবেলা যখন রাকেশ এসে বসলো, তখন ঝনক আবার বসেছে ষষ্ঠী নিতে দিয়ার কাছ থেকে। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। দেখো না এইখান থেকে কি সুন্দর আশীর্বাদ করছে, হাওয়া দিচ্ছে, মানে সবটাই হচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি। মনের ডিস্টেন্সটা একদমই বেশি নয়, একদম কম। মেজো জামাই আর বড় জামাইকে ষষ্ঠী দেওয়ার পরে এইবারে ছোট জামাইয়ের পালা। আর পাশে দেখো না একেবারে সাথে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, ওই রকম ব্যাপার।
এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠীর দিনটা। কী আদান প্রদান হলো, মানে কী গিফট আদান প্রদান হলো, সেইটা তোমাদেরকে পরে এক ভিডিওতে জানাবো। এখানেই কিন্তু আমাদের সমস্তটা শেষ হয়ে যায়নি। এই ষষ্ঠীর অনুষ্ঠান সেরে রাত্রিবেলা আমাদের ছিল আরও এক অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের ডিটেলস তোমাদেরকে পরের কোনো ভিডিওতে শেয়ার করব। ছোটো জামাই এখানে বসে বসে মন দিয়ে খাক, আর আমি বাবা তোমাদের কাছ থেকে এখন টাটা চেয়ে নিই।